নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টের শুনানির তালিকায় 97 নম্বরে ছিল মামলাটি। রাজ্যের হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বলের সওয়াল করার কথা ছিল। কপিল সিব্বল জানিয়েছেন এই মামলায় সওয়াল করতে আরও 2 দিন সময় লাগবে। আগামী সোমবার আবার এই মামলার শুনানি হতে পারে। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করছে। আরও সময় প্রয়োজন, আর্থিক সংকট রয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে বকেয়া সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না। তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে পুনর্বিবেচনারও আর্জি জানায়। পাশাপাশি রাজ্যের যুক্তি ছিল মর্গ ভাতা বাধ্যতামূলক নয়, ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয়। তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন, কেন্দ্র যে হারে ডিএ দেয় তার রাজ্যের সঙ্গে তুলনা চলে না। অন্যদিকে মামলাকারীর পক্ষের যুক্তি, নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারি নীতির মধ্যে পড়ে, খেয়াল খুশির মতো ডিএ দেওয়া যায় না। তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে। প্রয়োজনে বকেয়া ডিএর কিস্তিতে দেওয়া হোক। সেই মামলারই শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এই আবহে আবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ কি বলছেন দেখুন সরাসরি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের শহীদ মিনারের অবস্থান মঞ্চ থেকে আপনাদের সকলের সামনে এলাম। আজকে অনেকেই আশা নিয়েছিলেন যে আজকে সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলার শুনানি হবে। যদিও প্রাথমিকভাবে শুনানি 11 তারিখে হওয়ার কথা ছিল, 26 তারিখে শুনানি না হওয়ার পরে, কিন্তু কোনো অজানা কারণে সেই শুনানি এগিয়ে আসে 1 তারিখে। আমরাও আশা করেছিলাম যে যখন 1 তারিখে নিয়ে আসা হয়েছে তখন নিশ্চয়ই একটা দ্রুত এই মামলাকে সমাপ্ত করার একটা ইন্টেনশন নিয়েই এই মামলাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে শুনানির সময় যখন উপস্থিত হলো তখন প্রচুর মামলার পেন্ডিং ছিল আজকের লিস্টের থেকেও, এবং সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে মামলাটার শুনানি হলো না এবং বিচারপতিরা নিজেরাই এটাকে পিছিয়ে দেওয়ার পক্ষে ছিলেন এবং আলটিমেটলি এটাকে পিছিয়ে দেওয়া হলো। অনেকে বলবেন যে এটার মধ্যে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে। আমরা সেরকম ভাবে অভিসন্ধি খুঁজতে যাচ্ছি না, কিন্তু আলটিমেটলি সরকারের পক্ষ থেকে আমি এটার পজিটিভ দিকটা যেটা দেখতে পাচ্ছি, যে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীদেরকে নামিয়েও এই যে আইনি লড়াই, সেখানে বুক চিতিয়ে মামলাটাকে লড়বো সেই মানসিকতা দেখাতে পারছে না তারা। অর্থাৎ এই মামলাতে সরকার পক্ষ যে হারতে চলেছে সেটা তাদের বাঘা বাঘা আইনজীবী কুলো কিন্তু বুঝতে পারছে। এই মামলার যে ধারাবাহিকভাবে পিছিয়ে যাওয়া, সেখান থেকে আমার এইটুকুই মনে হওয়া, আমি এই অন্তত এটাকেই পজিটিভ হিসেবে দেখছি। তবে একটা কথা বলি যে শুনানি হয়তো খুব বেশি দিন আর টানতে পারবে না, কারণ 12 তারিখ হয়েছে, 12 তারিখের পরে 26 তারিখে ডেট পড়েছে, 26 তারিখের পর 1 তারিখে পড়েছে, এখন 8 তারিখে পড়েছে। আমার মনে হয় যে 8 তারিখে শুনানি হবে এবং সরকার পক্ষ থেকে তাদের যে বক্তব্য সেই বক্তব্য পেশ হবে। যে কথা শুনে অনেকেই ভয় পাচ্ছেন যে সরকার পক্ষ থেকে বিশাল লম্বা বক্তব্য পেশ হবে, আমার মনে হয় যে আমি যদি ভুল না হয়ে থাকি সরকার পক্ষ থেকে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়ার মতো খুব বেশি যুক্তি কিছু পড়ে নেই। সুতরাং অকারণে সেই সব কথা শুনে ভয় পাবেন না। আমার মনে হয় আমাদের কর্মচারীদেরকে জয়ের দোরগোড়ায় এসে পড়ে নিজেদের মধ্যে নেগেটিভিটিকে স্থান দেওয়া উচিত নয়। মামলাটা বিগত 3 বছর ধরে যে জায়গায় পড়েছিল সেখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে যেভাবে ফাস্ট ট্র্যাকে এটাকে ফেলা হয়েছে, তারপরে আর নেগেটিভ ভাবার কোনো জায়গা নেই। এই মামলায় কর্মচারী পক্ষ জিতবে এবং আমরা জিতব। আপনারা সকলেই আপনাদের হৃত গৌরব এবং হৃত অধিকার ফিরে পাবেন, অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু তার জন্য যে পজিটিভ অ্যাটিচিউড আমাদের পক্ষ থেকে প্রত্যেককে ধরে রাখতে হবে, আমি বলবো যে প্রত্যেকে সেই পজিটিভ মাইন্ডসেটটাকে ধরে রাখুন। অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আজকে গোপাল সুব্রমণিয়াম যে থাকবেন কিনা। আমরা আগেই বলেছিলাম যে উনি জানিয়েছিলেন যে 8 তারিখ পর্যন্ত উনি থাকবেন না। উনি যে ধরনের আইনজীবী আমরা যেটুকু বুঝেছি, আমাদের মামলাটা যখন ছিল তখন অন্য কোনো মামলাকে উনি রাখেননি, সমস্ত মামলাকে রিলিজ করেছিলেন। এখন প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলাতে চলছে, সেই মামলা বাদ দিয়ে আর কোনো মামলাতে উনি থাকছেন না। আমাদেরকে উনি বলেছেন যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলাতে ওনার সওয়াল জবাব শেষ হলে উনি থাকবেন। খুব বেশি হলে সেটা 10 তারিখ পর্যন্ত আছে, তারপরে উনি ফিরে থাকবেন। সুতরাং আমাদের মামলাতে ওনাকে পাওয়া যাবে। আমরাও চাই যে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে এই মামলার
যে সমাপ্তি আমাদের কর্মচারীদের পক্ষের বক্তব্য সেটা গোপাল সুব্রমণিয়াম স্যারের হাত ধরেই হোক। যদিও আমাদের রিটিন নোট অফ সাবমিশন যেটা রেডি করেছেন সেটা কিন্তু উনি রেডি করে দিয়েছেন, আমরা আরো কিছু পয়েন্ট সেখানে যুক্ত করছি, পরে সেটাকে মানে সংশোধন করার কাজ চলছে, সেটাকে উনি করছেন। তবে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলাতে ওনার ব্যস্ততা কাটিয়ে ওঠার পরেই সেই কাজটা হবে। আরেকটা কথা অনেকে বলছিলেন যে শ্যাম দেওয়ানজি যে পয়েন্টগুলো তুলেছে সেই পয়েন্টের কাউন্টার আমরা কিভাবে করব। আমরা বলি যে আইনের যুক্তি দিয়েই তার পয়েন্টের কাউন্টার আমরা রেডি করেছি, আমরা স্ট্র্যাটেজিগত কারণেই সেটাকে ভাঙছি না। সেই পয়েন্টের কাউন্টার আমরা গোপাল সুব্রমণিয়ামজির মাধ্যমেই সেখানে কোর্টরুমে উপস্থাপন করব এবং রিটিন নোট অফ সাবমিশনেও সেগুলোকে আমরা বিশদে তুলে ধরবো। আপনারা নিশ্চিত থাকুন, আমরা কোনো জায়গা ছেড়ে রাখছি না। সরকারের পক্ষ থেকে বলার খুব বেশি জায়গা নেই কিছু। এই মামলায় যে তারা হারবে সেটা জেনে বুঝেই এতদিন থেকে মামলাটাকে পিছিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছে, যাতে করে আমরা একজস্ট হয়ে পড়ি, আমাদের আর্থিক সঙ্গতে সীমাবদ্ধ হয়ে পড়ে, যাতে করে আমরা নামকরা কোনো আইনজীবী দিতে না পারি। আমার মনে হয় না যে কর্মচারী পক্ষও তার সরকারের সেই অভিসন্ধিকে সফল হতে দেবেন। আমরা আছি লড়াইয়ে। এই মামলায় কর্মচারীদের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম জি শেষ করবেন এবং সেটা আজকে কোর্টরুমে সেটা বিচারপতিরা বলেওছেন, দেখবেন যে 8 তারিখে সরকার পক্ষের বক্তব্য রাখার পরে গোপাল সুব্রমণিয়াম জির ডেট অনুযায়ী আবার ডেট ফিক্সড হবে। এই মামলাকে খুব বেশি দিন চলতে দিতে আমরাও চাই না। আমরা চেয়েছিলাম যে আজকে সরকার পক্ষ তাদের বক্তব্য পেশ করুক, কিন্তু সেটা তারা করেননি। যাই হোক, সেটা নিয়ে আমরা হতাশ হচ্ছি না। মানে যেভাবে আমাদেরকে যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, নিজেদের ছুটি ছাড়া শেষ হচ্ছে, সেটা নিয়েও মানে আমাদের সত্যি করে মাঝে মাঝে কষ্ট হচ্ছে, কিন্তু হতাশা নয়, আমরা কোনো সময় ভেঙে পড়ছি না। নেগেটিভ ভাবনাকে মাথা থেকে সরিয়ে দিন, কোনো সেটিং তত্ত্ব হয়েছে কিনা সেগুলোকেও মাথা থেকে সরিয়ে দিন। আমরা বলছি যে এই মামলায় জিতবো এবং সেই জয়ের মধ্যে দিয়েই যারা উল্টো রকম প্রচার করছেন তাদের মুখের উপরে জবাব হবে। জয়লাভ সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবে। আপনারা সাথে থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন অনেক বেশি করে। আর আরো একটা মানসিক প্রস্তুতি নিন যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে সেই রায়কে যাতে ইমপ্লিমেন্ট করানো যায়, তার জন্য সুবৃহৎ কর্মসূচির ঘোষণা যদি সংগ্রামী যৌথ মঞ্চ করে, সেই কর্মসূচিতে অন্তত পক্ষে 60% কর্মচারী পেনশনারকে পথে নামতে হবে। এটুকুই আবেদন। চলুন মুষ্টিবদ্ধ হাত রেখে হাতে হাত ধরে আমরা এগিয়ে যাই জয়ের পথে। রাস্তার আন্দোলনে যেভাবে 2019 রূপার বকেয়ার কিছুটা হলেও আদায় করতে পেরেছি, 2009 রূপার যে আইনি লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে সেই অধিকারকে হাতে পাওয়ার ব্যবস্থাও আমরা করব। সাথে থাকুন, লড়াইয়ে থাকুন, ভালো থাকবেন, নেগেটিভ ভাবনাকে বাদ দিয়ে। আজকের মতো এটুকুই। রাজ্যকে আগেই ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এজন্য 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি, বরং আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে গত 4 আগস্ট থেকে 7 আগস্ট প্রতিদিনই শুনানি চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে। গত 12 আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। সূত্র মারফত জানা যায় ওই দিনেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন। কেন্দ্র সরকারের কর্মীদের হারে রাজ্যকে ডিএ দিতে হবে, এই দাবিকে সামনে রেখে শুরু হয় মামলা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। 2022 সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দেয়। উচ্চ আদালত বলে ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার, কর্মীরা কেন্দ্র হারে তা পাওয়ার যোগ্য, কিন্তু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করছে। আরও সময় প্রয়োজন, আর্থিক সংকট রয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে বকেয়া সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না। তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায়।